এই গণ অভ্যুত্থানের মধ্যে জেলখানায় ছিলাম, আমার সঙ্গে সাধারণত কাউকে মিশতে দিত না। এবং ওই সময় একটা লম্বা করে একটা ভাই একটা প্লেট খাবার নিয়ে এসে দিয়ে আমাকে বললো, তারেক ভাই আপনি একটু কাছে আসেন। ঠিক আছে, তো কাছে আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই উনি ওই পাশ থেকেই, মানে দরজা তো লাগানো ছিল, উনি আমার মানে এরকম পা ধরে বসছেন, বুঝছেন? তো বলতেছে, তারেক ভাই আমার আজকে কয়েকটা বছর আগে সাজা শেষ হয়েছে, আমাকে এখনো মুক্তি দিচ্ছে না। এরকম আমার মতো আরো অনেকে আছে, আপনার সঙ্গে দেখা করা নিষেধ, আমি আপনাকে খাবার দেওয়ার অজুহাতে এখানে আসছি। তো আমার খুব খারাপ লেগেছে এবং সেই আমি জেল থেকে বের হয়েই আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম যে না, এটা নিয়ে কথা বলা দরকার। এবং আমরা সেই জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আপনাদের একটা প্রোগ্রামও করেছিলাম আমাদের বিডিআর ভাইদের জন্য। আমি সরকারকে বলবো, আপনারা একটা কমিশন করেছেন, সেই কমিশনের মধ্যে যে সকল বিডিআর নির্দোষ ভাইয়েরা চাকরিচ্যুত হয়েছে তাদের কার্যতালিকা নাই। এইটা আপনারা কেন রাখেননি আমি জিজ্ঞাসা করছি, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো, যাদের সাজা শেষ হয়েছে তাদের মুক্তির বিষয়টি নাই। 3 নাম্বার বিষয় হলো, যাদেরকে অন্যায়ভাবে মামলায় ফাঁসানো হয়েছে তাদের মুক্তির বিষয়ও নাই। এই বিষয় ছাড়া পিলখানা হত্যাকাণ্ডের বিষয় কোনোভাবেই সুরাহা হবে না, হবে না। এবং একটা দফা আছে, নাম্বার না কি নাম্বার দফা, লাস্টের দফাটা না? আচ্ছা, এখানে এই দফাটা এতটুকু সাংঘর্ষিক যে শেখ হাসিনা যা যা করেছে, যা যা পরিকল্পনা করেছে এবং যা যা বাস্তবায়ন করেছে তার বৈধতা দেওয়া হয়েছে এই দফার মধ্যে। এখন আমার কথা হলো, এই জায়গায় কোন ভূতে ঢুকছে এটা আইডেন্টিফাই করা দরকার। এই লোকটা শয়তানি করে এই দফাটা ঢুকাইছে, তার মানে এই ভূতদের মধ্যে এবং শেখ হাসিনার এজেন্টরা রয়েছে যারা এই কাজটা করেছে। আমাদের সাথে কমিশনের ভাইদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয় এবং কথা হয়, আমরা এই কথাগুলো বলেছি। আমাদেরকে ওনারা বলেছেন যে ওনারা প্রধান উপদেষ্টাকে এগুলো বলেছেন। আমার কথা, কিছু কিছু কাজ দেরি করলে অনেক ক্ষতি হয়ে যায়। কেমন ক্ষতি হয়ে যায়? গতকালকে দেখলেন যে সুনামগঞ্জ সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আর পিঠ দেখাবো না, এখন মুখোমুখি কথা হবে। আমার কথা হলো যে আপনি জবাব দেন, সুনামগঞ্জ সীমান্তে যে নাগরিক হত্যা করলো যে বিএসএফরা, তাকে আপনারা মুখোমুখি দাঁড়িয়েছেন না পিঠ দেখিয়েছেন? এর আগে 7 দিন আগে পরপর 2 দিন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। মুখোমুখি দাঁড়িয়েছেন নাকি পিঠ দেখিয়েছেন? এগুলো ভুলভাল বুঝাই আমাদেরকে বুঝ দিতে পারবেন না, বুঝ দিতে পারবেন না। একটা জায়গায় সমাধান, সেটা হলো আমার সেই বিডিআরকে ফেরত আনতে হবে। এর ছাড়া কোনো সমাধান নাই। এবং আমরা বলছি, আজকে কত হাজার বিডিআরকে বাহির করা হয়েছে? 18,000। আমি বলি 18,500 বিডিআরকে বের করা হয়েছে না? আজকে এই বিজিবির সঙ্গে 18,500 বিডিআরকে যুক্ত করেন। আমি কসম করে বলছি, বিএসএফ চোখ তুলে তাকাতে পারবে না। চোখ তুলে তাকালে চোখ তুলে নেওয়া হবে। আমরা, এটা শুধু আমার কথা না, সারা বাংলাদেশ বলছে, বিডিআর না বিজিবি, বিডিআর না বিজিবি, বিডিআর না বিজিবি। সারা বাংলাদেশ বলছে বিডিআর প্রয়োজন। এবং এই বিডিআরকে ধ্বংস করেছিল কেন আমি আপনাদেরকে বলি। সেই যে রৌমারী সীমান্তে বিএসএফ পরাজিত হয়েছিল, তখন থেকে ওদের টার্গেট ছিল এই বিডিআরকে ধ্বংস করতে হবে, এই সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে। এবং তারা শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য প্রথম যে চ্যালেঞ্জ হতে পারত, বিডিআর এবং এই যে সেনাবাহিনী, এই 2 টিমকে ধ্বংস করেছে। কারণ আমাদের সেনাবাহিনী যখনই বাংলাদেশের বিপদ হয়েছে তখনই এই সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে। এবং কিছু হলেই সেনাবাহিনী, আমরা বলি সেনাবাহিনী কোথায়, সেনাবাহিনী কোথায়, অর্থাৎ সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা। এবং দেখবেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর পরিবাররা যারা কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিডিআর ভাইদের পাশে দাঁড়িয়েছে। কেউ দেখাতে পারবে না
কোনো সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে তারা বিডিআরদের বিরুদ্ধে কথা বলেছে। তারা একটা দিকে ইঙ্গিত করেছে এইখানে জড়িত জাহাঙ্গীর কবির নানক, এখানে জড়িত তাপস জড়িত, শেখ হাসিনা জড়িত, ওই সময়ে সাহারা খাতুন জড়িত। সবার এক কথা, আমার কথা হলো এই যে নামগুলো আসছে এরা যদি জড়িত হয় তাহলে এদেরকে ছেড়ে দিয়ে কেন আমার বিডিআর ভাইদেরকে আটক রাখা হয়েছে? এখনো সেই এজেন্ডা চলমান রয়েছে, সেই প্রক্রিয়া চলমান রয়েছে। এটা কোনোভাবেই ভাঙছে না, এটা চীনের প্রাচীরের মতো উঁচু হয়ে আছে, কেউ নড়াতে পারছে না। এইটা কোনো কথা? আমরা স্পষ্ট করছি। আমি ধন্যবাদ জানাবো মাহিম ভাইকে, আসছে মাহিম একটা অসাধারণ কাজ করেছে এবং আমি চাই আপনারা তাকে সহযোগিতা করেন এবং সেও মনোবল ধরে রাখুক, আপনারা একসঙ্গে সবাই কাজ করেন। আমরা গণ অধিকার পরিষদের প্রতিনিধি যারা আছি আপনাদেরকে নিয়ে আগে প্রোগ্রাম করেছি, আমরা আশ্বস্ত করছি আমরা দ্রুতই অসম্ভব সেই কাজটি আবার সম্ভব করব। সেটা কি? আমরা এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বিডিআর এবং সেনা পরিবারগুলো মুখোমুখি হয়ে যাবে, খুবই সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা এই বিষয়গুলো খুব কৌশলীভাবে কথা বলবেন, আপনারা তাদের সাথে সাংঘর্ষিক হয় এরকম কেউ বক্তব্য দিবেন না। আমরা সেই অসম্ভব কাজ করব, আবার বিডিআর পরিবার এবং সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত পরিবারকে এক জায়গায় করব। এবং যদি এরকম দেখেন আপনারা কোথাও পুলিশ আইসা আপনাদেরকে মারার চেষ্টা করতেছে, হামলার চেষ্টা করছে, উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তখন আপনারা পাল্টা স্লোগান দিয়ে অস্থিতিশীল করবেন না। তখন বলবেন আপনারা 5 মিনিটের জন্য সবাই নিরাপত্তা পালন করবো। আমরা কি বলবেন? এটা একটা জরুরি। কোনোভাবে আপনাদের এই পবিত্র লড়াই যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কিন্তু দাবি আদায় হবে না ভাই। অনেকগুলো মানুষ অনেক দিন জেল খেটেছে, তারা আর বের হতে পারবে না। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই না। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যেই প্রোগ্রাম দেন, যেভাবে দেন, আমরা কোনো পলিসি দিতে চাই না, আমরা কোনো প্ল্যান দিতে চাই না, শুধু চাই আমাদের বিডিআর ভাইরা মুক্ত হোক। আমরা কোনো কৌশল চাই না, আমরা চাই যে নিরীহ মানুষগুলো মুক্ত বাতাসে আসুক এবং আমরা চাই যে বিডিআর ভাইরা চাকরি ফিরে পাক। শুধু চাকরি ফিরে না, এই গত কয়েক বছরে তাদের যে বেতন ভাতাদি পাওনা ছিল সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে। এটা সরকারি চাকরির পাবলিক রুলস, এটা চাকরির রুলস যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় চাকরি থেকে বের করে রাখা হয়, চাকরি ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতিপূরণগুলো দেওয়া হয়। সেইটা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একসঙ্গে থাকবেন, এদিক ওদিক যাবেন না এবং এরকম মনে করবেন না আমি না গেলেও হবে। শুধু এটা মনে করেন একজন করে সবাই যদি বলে আমি না থাকলেও হবে, তাহলে কিন্তু এখানে একজন থাকবে না। খুবই সেনসিটিভ। রোজা থাকার সময় আমরা যেরকম ইফতার পর্যন্ত আমরা অপেক্ষা করি যে ইফতার পর্যন্ত আল্লাহর আদেশ ইফতার আগে খাওয়া যাবে না, পানি খাওয়া যায় না, এরকম আপনাদের জীবন মরণ দাবি আদায় না হওয়া পর্যন্ত ওইরকম ভাবে নিজেদেরকে সংযত রেখে সুন্দরভাবে আন্দোলনটা সফল করতে হবে। আসসালামু আলাইকুম।